ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাই না? তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষা দাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত সিলেবাস প্রকাশিত হয়েছে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে পরীক্ষা দাও, তুমি যদি রিটেন সিলেবাস না জানো কিংবা না বুঝো, তাহলে তুমি পিছিয়ে পড়বে। তার জন্য তোমার আজকের এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তুমি যদি এই সিলেবাস ধরে ধরে পড়তে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে অনেক ভালো করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত দুটি অংশে লিখিত হয়, একটা বাংলা একটা ইংরেজি। তো আজকে আমি বাংলা এবং ইংরেজির সিলেবাস নিয়ে আলোচনা করব। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখো, বন্ধুদের মেনশন দিয়ে দাও। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অংশের সিলেবাস, অর্থাৎ এখানে হচ্ছে 14টি গদ্য পদ্যের মূল ভার। তোমাকে 14টা যে গদ্য পদ্য আছে তোমার সিলেবাসের, এই 14টা গদ্য পদ্যের মূল ভার একবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, লিখতে হবে। তুমি যদি এদের মূল ভাবগুলো লিখতে পারো তাহলে তুমি কিন্তু বাংলা অংশে অনেক ভালো করবে। কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, অর্থাৎ অনেক সময় দেখবা যে রিটেনের ক্ষেত্রে যে কাজটা করে থাকে, এক কিছু উদ্ধৃতি দেয়, সেই উদ্ধৃতিগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ কিছু লাইন তুলে দিবে, সেগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে। সেজন্য কবিতার প্রতিটি লাইন তোমাকে হচ্ছে লাইন বাই লাইন ভালোভাবে ব্যাখ্যা সহকারে বুঝতে হবে। উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা গদ্য উপন্যাস নাটক ভিত্তিক। এখন হচ্ছে দেখো, শুধুমাত্র তোমার যে কবিতার ক্ষেত্রে এরকমটা না, তোমার হচ্ছে গদ্যের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে এবং নাটকের ক্ষেত্রে উদ্ধৃতি সংলাপের ব্যাখ্যা ভালোভাবে জানতে হবে, তাহলে তুমি বাংলা লিখিত অংশে অনেক ভালো করতে পারবে। লেখক কবি পরিচিতি, অর্থাৎ লেখক কবির পরিচিতি তোমাকে হচ্ছে ভালোভাবে জানতে হবে। তুমি যদি লেখক এবং কবি পরিচিতি খুব ভালোভাবে জানো তাহলে তুমি বাংলা অংশে ভালো একটা স্কোর করতে পারবে। মিলকরণ, অনেক সময় মিলকরণ দেয় গদ্য, কবিতা এবং হচ্ছে কি ব্যাকরণ ভিত্তিক। তোমার হচ্ছে অনেক সময় গদ্যের হচ্ছে মিল করতে বলে, অনেক সময় কবিতার, আবার অনেক সময় ব্যাকরণ ভিত্তিক অর্থাৎ ব্যাকরণগত মিল তোমাকে করতে বলবে। সেক্ষেত্রে তোমাকে গদ্য পদ্য এবং ব্যাকরণ ভিত্তিক সব ভালোভাবে পড়তে হবে। সারাংশ সারমর্ম লেখো, অর্থাৎ তোমার কিছু লাইন দেওয়া থাকবে, ওই লাইন থেকে বা হচ্ছে কিছু কবিতা দেওয়া থাকবে, সেই কবিতা থেকে তোমাকে সারাংশ অথবা সারমর্ম লিখতে হবে। বানান শুদ্ধিকরণ ও প্রমিতকরণ, অনেক সময় হচ্ছে কি বানানের হচ্ছে নিয়ম যে আছে সেই বানান নিয়মগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। অনেক সময় বানান থেকে প্রশ্ন করে কিংবা বানান থেকে লিখিত অংশ আসে যে এই বানানটা তুমি সঠিকভাবে লিখো, 5টা বানান সঠিকভাবে লিখতে হবে। সংক্ষেপে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখন, কারণ হচ্ছে কি সংক্ষেপে অনুচ্ছেদ লিখতে বলবে, অনেক সময় সংক্ষেপে অনুচ্ছেদ লিখতে বলে। ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী, সংজ্ঞার্থ এবং দৃষ্টান্ত, অর্থাৎ যে তোমার ব্যাকরণ যে অংশ আছে সেখানে সংজ্ঞার্থ এবং দৃষ্টান্ত তোমাকে ভালোভাবে বুঝতে হবে। অনুবাদ তোমাকে পারতে হবে। অনুবাদটা দেখো, অনুবাদটা কিন্তু বেশিরভাগ আসে বাক্য গঠন, সিলেবাসে নেই কিন্তু গত বছর ছিল। এখন দেখো, অনেক সময় যে কাজটা করে তোমার হচ্ছে সৃজনশীলের মতো একটা প্রশ্ন দিয়ে দেয়, অর্থাৎ সৃজনশীলের মতো উদ্দীপক দিয়ে দেয়, সেই উদ্দীপক অনুযায়ী তোমাকে ক থেকে ঘ পর্যন্ত কিংবা ও পর্যন্ত তোমাকে লিখতে হয়। তো এই যে তোমাকে লিখতে হবে সেজন্য তোমাকে কিন্তু প্রতিটা গদ্য পদ্য ভালোভাবে পড়তে হবে। এর ব্যাকরণ ভিত্তিক, লেখক কবি পরিচিতি ভালোভাবে তোমাকে পড়তে হবে। তুমি যদি ভালোভাবে পড়তে পারো তাহলে আমি বিশ্বাস করি তুমি বাংলা অংশে অনেক ভালো করবে এবং অনেকের চেয়ে এগিয়ে থাকবে। এখন তোমাদের সাথে কথা বলবো ইংরেজি অংশ নিয়ে। দেখো, বাংলার হচ্ছে অনেকেই বাংলায় ফেল করে, আবার অনেকে ইংরেজিতে ফেল করে। সেজন্য আমি তোমাকে বলবো সমানভাবে গুরুত্ব দিয়ে তুমি প্রতিটা টপিক ধরে ধরে পড়বে। কম্প্রিহেনশন থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ কম্প্রিহেনশন কি, কম্প্রিহেনশন তোমাকে একটা হচ্ছে প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে উত্তর করতে হবে। শর্ট প্যারাগ্রাফ, দেখো যে বিগত বছরগুলোতে, গত বছর পর্যন্ত বিগত বছরগুলোতে বেশিরভাগ শর্ট প্যারাগ্রাফ আসছে, তার মানে কি শর্ট প্যারাগ্রাফ গুলো তোমাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই আমি শর্ট প্যারাগ্রাফ গুলো কোন জায়গা থেকে পড়বো। শর্ট প্যারাগ্রাফ গুলো তুমি তোমার এইচএসসির ইংরেজি প্রথম পত্র বই থেকে পড়বা, অর্থাৎ এইচএসসির প্রথম ইংরেজি প্রথম পত্র যে বই আছে সেখানে প্যাসেজ গুলো খুব ভালোভাবে পড়বা, সেখান থেকে কিন্তু তোমার শর্ট প্যারাগ্রাফ আসে। এক্সপ্লেনেশন, অর্থাৎ এক্সপ্লেনেশন থেকে প্রতিবারই কিন্তু হচ্ছে প্রশ্ন হয়ে থাকে, সেজন্য তোমাকে এক্সপ্লেনেশনও পড়তে হবে। রিয়ারেঞ্জিং থেকে আসে, ট্রান্সলেশন থেকে আসে, পাঞ্চুয়েশন থেকে, ফিলিং গ্যাপ ফিলিং উইথ উইদাউট ক্লু, মানে উইথ ক্লু উইদাউট ক্লু থেকে, সেন্টেন্স মেকিং থেকে প্রতিবারই প্রশ্ন হয়। সেন্টেন্স মেকিং কোন জায়গা থেকে পড়বে ভাইয়া? সেন্টেন্স মেকিং তুমি ইংরেজি যে তোমার প্রথম পত্র আছে এইচএসসির সেটা থেকে পড়বে। চেঞ্জিং সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই যে টপিকটা আছে এই টপিকটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। তো দেখো, এই টপিকগুলো বাংলা এবং ইংরেজির যদি এই টপিকগুলো তুমি আয়ত্তে নিতে পারো এবং ভালোভাবে পড়তে পারো ধরে ধরে, তাহলে আমি তোমাকে বলবো তুমি ইংরেজিতে এবং বাংলাতে অনেক ভালো একটা স্কোর করতে পারবে লিখিত অংশে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো। দেখো,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিন্তু সময় খুব একটা বেশি নেই। সেক্ষেত্রে তুমি এমসিকিউর পাশাপাশি রিটেনে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এইভাবে তুমি সময় দিতে পারো। এখন তোমার এমসিকিউ অংশ যদি তোমার 60% কাভার হয়ে যায়, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে বাকি 40% কাভার করো, পাশাপাশি তুমি লিখিত অংশে জোর দাও, কারণ লিখিত দেখা যায় যে সবাই এমসিকিউতে ভালো করলেও রিটেন অংশে গিয়ে ফেল করে। সেজন্য তোমাকে বলবো তুমি এমসিকিউর পাশাপাশি রিটেন অংশে জোর দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের উপর ভিডিও পেতে চাও এবং কোন ইউনিটের উপর সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং পরবর্তীতে গাইডলাইনমূলক এবং সাজেশনমূলক এবং সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে আমাদের সাথে থেকো, আমাদের পেজটি ফলো দিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।